বিশ্বকাপে যাওয়া হয়নি ব্যাটিং ওস্তাদ মোহাম্মদ আশরাফুলের অবশ্য এ নিয়ে খুব একটা চিন্তা নেই, তবে খারাপ লাগছে তাদের জন্য যাদের প্রথমবার খেলার কথা ছিল বিশ্বকাপে। আশরাফুল মনে করেন সব ভুলে এখন সময়টা কাজে লাগানো উচিত ওয়ানডে বিশ্বকাপের জন্য। 2027 বিশ্বকাপে যেখানে অ্যাশ দলে দেখতে চান সাকিব আল হাসানকে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ দল এই সময়টায় থাকতে পারত ভারতে অথবা শ্রীলঙ্কাতে। টাইগারদের সঙ্গে থাকতে পারতেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও, কিন্তু ভারত কিংবা শ্রীলঙ্কা না, মোহাম্মদ আশরাফুল এই সময়টায় সময় কাটাচ্ছেন বা ক্রিকেটের সঙ্গে আছেন। যে ছবিগুলো আপনারা দেখছিলেন, আসলে নিজে ব্যাট করছেন, শেখাচ্ছেন গোরান ক্রিকেট একাডেমিতে। মানে বিষয়টা কি আসলে ভেবেছিলেন কখনো যে এরকম একটা চ্যালেঞ্জের মুখে পড়বেন? না, দেখেন, বাংলাদেশ এই প্রথম এই বাস্তবতার মধ্যে পড়লো, কারণ 99 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আমরা সবগুলো আইসিসি ইভেন্টেই খেলেছি। খুব খারাপ লাগে যে পারভেজ ইমন, সাইফ হাসান তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ হতো বাংলাদেশ টিমের হয়ে, তো তারা খেলতে পারছে না। তো আমার লাইফে এরকম একটা ঘটনা হয়েছিল একদম শুরুতে, আমি যখন বাংলাদেশ টিমের সুযোগ পেয়েছিলাম। ওই ট্যুরটা কিন্তু হয়নি ইন্ডিয়া পাকিস্তানের সমস্যার কারণে। তারপরে 2001-এ আমরা এপ্রিলে জিম্বাবুয়েতে গিয়েছিলাম। তো ওই বিষয়টা আমি শেয়ার করেছি আমার ওই প্লেয়ারদের সাথে। তো খারাপ লাগছে, এটা আসলে কারোর কন্ট্রোলের মধ্যে নাই, আমাদের প্লেয়ারদের ক্রিকেট বোর্ডের কন্ট্রোলে ছিল না, সেই জায়গায় তো আমাদের কিছু করার নাই। তো এই বছর কিন্তু আমাদের প্রচুর ক্রিকেট আর কি, ওয়ার্ল্ড কাপের পরে পাকিস্তান, নিউজিল্যান্ড আসার কথা, ইন্ডিয়া আসার কথা। আমরা অ্যাওয়ে ট্যুর 4টা ট্যুর আছে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের সাথে ইংল্যান্ডে হবে। তো প্রচুর ক্রিকেট, এভরি মান্থে আমাদের খেলা। হয়তোবা এই মাসটা আমরা ফ্রি পেয়েছি যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে না। এই জায়গাটা যদি আশরাফুল ভাই একটু অ্যাড করে, আপনি বলছিলেন যে প্রচুর খেলা, কিন্তু এই যে ক্রিকেট কূটনীতিতে যে আমরা একটা জায়গায় হয়তোবা জিতে গেছি, যে আমরা আমাদের জায়গায় ঠিক আছে, আমরা ভারতে যাইনি এবং আমরা বিশ্বকাপটা খেলিনি, এখানে গার্ডস দেখিয়েছি 100%। বাট ক্রিকেট কূটনীতিতে আইসিসি কিংবা বিসিসিআই এদের একটা কুটচালে পড়ে আমাদের সামনের খেলাগুলো বানচাল হওয়া বা একটা ঝামেলায় পড়ে যাওয়ার আশঙ্কা কি আপনি করেন? আমি আশা করি না, কারণ হলো 12ই ফেব্রুয়ারি আমাদের ন্যাশনাল ইলেকশনের পরে আমি আশা করব যে নতুন গভর্নমেন্ট এসে এই বিষয়টা ডেফিনেটলি ভালো মতন দেখবেন। এই যে এই সময়টা কঠিন একটা সময় বলবো এই কারণে যে একটা গ্যাপ, এই সময়টা আসলে ক্রিকেটারদের কি করা উচিত? নিশ্চয়ই বিসিবি থেকে প্ল্যান বা আপনারা একটা প্ল্যান সাজাচ্ছেন। এখন কিছুদিন ব্রেকের পরে ডেফিনেটলি ক্রিকেট বোর্ড চিন্তা ভাবনা করছেন, তারা হয়তোবা বিসিএল ওয়ানডে ক্রিকেট চালু করার প্ল্যান করছে, যেটা আমি শুনছি। তো অবশ্যই আমাদের 2027 ওয়ার্ল্ড কাপের প্ল্যান করা উচিত এখন থেকে আমার মনে হয়, যেহেতু আমরা টি-20 খেলছি না। আমাদের 2027 ওয়ার্ল্ড কাপে যদি ডাইরেক্ট খেলতে হয় আমাদের টপ 7-এ থাকতে হবে। আর আপনি যদি দেখেন যে লাস্ট 1-1.5 বছর আমরা ওয়ানডে ক্রিকেটটা ভালোও করছি না। তো এটা ভালো না করার পিছনের কারণটা কিন্তু আমরা খুব কম ম্যাচ খেলছি, ওয়ানডে ম্যাচ। এই টুর্নামেন্টটা আমরা করছি যেই 5টা বা 6টা যেই কয়টা টিম নিয়ে করি আমরা যেন যাওয়ার আগে অ্যাটলিস্ট 7 দিন প্রপার ট্রেনিং করতে পারি, কোচিং স্টাফরা কাজ করতে পারে প্লেয়ারদের নিয়ে, তাহলে কিন্তু ডেভেলপ হবে। আমরা সবসময় দেখেন যে একটা টুর্নামেন্ট করি 7 দিন, 8 দিন, 10 দিনে শেষ করে ফেলি, কিন্তু ওইখান থেকে কিন্তু পারফর্মার বের হয়ে আসে না। বিসিবি সাকিব আল হাসানকে ফেরাতে চাচ্ছে, সব কিছু প্রক্রিয়া শুরু হয়েছে। আলটিমেটলি সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুর দিকে, অর্থাৎ পাকিস্তান সিরিজের আগে সাকিব আল হাসানকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। সাকিব হয়তো বা আবারও ন্যাশনাল টিমে খেলবেন। ওভারঅল ডিসিশনটাকে আপনি কেমন দেখছেন? আপনার কেমন লাগছে আসলে? সাকিব লাস্ট 1-1.5 বছর কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে বেড়াচ্ছেন এবং তার ফিটনেস লেভেল আমার চোখে আমি বলবো যে এক্সিলেন্ট। আমি ব্যক্তিগতভাবে চাবো যে সে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যেন খেলে, কারণ একটা প্লেয়ার চাইলেই এখনকার যুগে ওয়ানডে ফরম্যাটটা যেন সে কন্টিনিউ করে। মাত্র একটা বছর বাকি আছে, এই 1 বছর যদি সে খেলতে চায় ওয়ানডে ফরম্যাটে, তার জন্য ভালো, আমাদের বাংলাদেশের জন্য ভালো আমি মনে করি। আমাদের টিমের সবাই কিন্তু তার ভক্ত। দেখেন 11 বছর সে ওয়ানডে ক্রিকেটে 1 নম্বর র্যাঙ্কিংয়ে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, হিউজ একটা অ্যাচিভমেন্ট। কিন্তু এত বড় মানের প্লেয়ার যদি টিমে থাকে এবং তার সাথে যদি কাজ করতে পারে, অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করি। লাস্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে আশরাফুল ভাই, আপনাকে দেখলাম ব্যাটিং করছিলেন, একদম মানে মনে হচ্ছে যে না আপনার সামনে কোনো একটা খেলা আছে। এনজয় করি, আমি ব্যাটিংটা এনজয় করি এখনও, এবং কোচিংয়ের পরে যখনই সময় পাই আমি চেষ্টা করি একটু ব্যাটিংটা করতে, তাহলে কমফোর্টেবল ফিল করি। যখন আমি কিছু কাউকে বলবো এবং ওই জিনিসটা যদি আমি করতে পারি এখনও, তখন বলাটা খুব সহজ মনে হয়।
অনেক ধন্যবাদ আশরাফুল ভাই। মোহাম্মদ আশরাফুল যেটা বলছিলেন, খেলা নেই, বিশ্বকাপে যাওয়া হয়নি, তাতে কি, নিজেই ব্যাট করছেন, নিজে শেখাচ্ছেন, নিজের এলাকাতে যারা ক্রিকেটার আছেন, তবে অপেক্ষায় আছেন, খুব দ্রুতই আসলে মাঠে ফিরবেন। যারা ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন, 1-to-1 কাজ করতে চান, তাদের সঙ্গে কাজটা শুরু হবে। বিসিএল যেই ওয়ানডে টুর্নামেন্টটা সেটা শুরু হবে, এবং বিশ্বকাপটা যে খেলা হচ্ছে না বাংলাদেশের, সেটা নিয়ে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল খুব একটা চিন্তিত নন। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। বিপিএল ছেড়ে বিগ ব্যাশে যাওয়ায় বড় ফায়দা পেয়েছেন রিশাদ। সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস বলছেন, অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলায় স্কিল বেড়েছে, রিশাদ আরও সাহসী হয়েছেন। বাংলাদেশ দলকে বিশ্বকাপে না দেখে হতাশ ইমরুল, রিশাদকে দেখতে চান আইপিএলে। সাইফুল রূপকের রিপোর্ট। যে অস্ট্রেলিয়া থেকে এত ভালো করেছে, আমি চাই যে রিশাদ আইপিএলও খেলুক। তো এখন মানে আইপিএলের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। ক্রিকেটিং স্বার্থে হয়তো বা ইন্ডিয়া বাংলাদেশ ওইটা নাও করতে পারে। রাজনীতির বাইরে তো ক্রিকেট থাকা উচিত। অবভিয়াসলি হয়তো বা ওখানে বড় বড় লেজেন্ড প্লেয়াররা আছে, তারাও তো হয়তো বা চায় যে বাংলাদেশ ক্রিকেট খেলুক। রিশাদ তো অস্ট্রেলিয়া খেলেছে, আপনি সিডনিতে ছিলেন, কি কথা হয়েছে রিশাদের সঙ্গে, তার ইমপ্রুভমেন্ট, তার এই উঠে আসা কিভাবে দেখেন? প্রাউডের ব্যাপার, কারণ আমি রিশাদকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন লাগছে, বলে ভাই খুবই ভালো লাগছে, ও এনজয় করছে। ও ভালো ডিসিশন নিয়েছিল বিপিএলটা না খেলে ওখানে যে, কারণ ডিফারেন্ট একটা কালচারে ক্রিকেট খেললো। অস্ট্রেলিয়ান কালচারটা একটু ডিফারেন্ট, ওখানকার প্লেয়ারদের মেন্টালিটি বলেন, ওদের ক্রিকেটিং কালচার সব থেকে আলাদা। তো ওইটাও শিখেছে, ওইটা হয়তো বা ওর ন্যাশনাল টিমে ও নিজেকে অ্যাপ্লাই করতে পারবে, আরও কনফিডেন্সের সাথে খেলতে পারবে, যেটা আমাদের দেশের জন্য ভালো হবে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের সাথে খেললে অনেকে বলে যে বুকের ছাতিটা আরও শক্ত হয় বা বড় হয়। অবশ্যই, কারণ ওখানে এত কম্পিটিটিভ ক্রিকেট খেলা হয়, অস্ট্রেলিয়ানদের মতো এত পাওয়ারফুল ক্রিকেট আমরা খেলতে পারি না। ওখানে কোয়ালিটি প্লেয়ার বেশি। হাতুরু সিং যে রিশাদকে দারুণভাবে ব্রেক দিয়েছে বাংলাদেশে, মানে স্রোতের বিপরীতে গিয়ে রিশাদকে ব্রেক দিয়ে রিশাদকে ন্যাশনাল টিমে খেলিয়ে ইন্টারন্যাশনাল তারকা বানিয়েছে। হাতুরু সিংয়ের একটা ক্রেডিট আছে, হাতুরু সিংও সিডনিতে ছিলেন। রিশাদকে নিয়ে তার হ্যাপিনেস কি, তার কতটুকু আসলে ভালো লাগে? আপনি হাতুরু সিংয়ের সাথে প্রায় দেখা হয় আপনার। মাঝে যখন রিশাদ ন্যাশনাল টিমে ড্রপ ছিল, তখন আমাকে হাতু জিজ্ঞেস করতেছিল যে রিশাদকে কেন খেলাচ্ছে না। তো বলতেছে, দেখো ওরে তো আমাকে এখানে আনতে অনেক কষ্ট হয়েছে, বাট তোমরা এই ছেলেটাকে যদি না খেলাও, ওটা তোমাদের দেশের ক্রিকেটের জন্য ক্ষতি হবে। অ্যাটলিস্ট এই একটা ছেলে যাকে আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। হাতু রিশাদের বিষয়ে অনেক খোঁজখবর রাখে। হাতুর দেখা হয়েছে, রিশাদেরও দেখা হয়েছে। যখন সিডনিতে খেললো রিশাদের দল, তখন হাতু রিশাদ একসাথে মনে হয় ডিনার করেছে, আমি যেটুকু শুনেছি। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না, বিশ্বকাপ থেকে সরে গেল। আইসিসি কি মনে হয় যে আসলে মানতে পারতো বাংলাদেশের দাবিটা, যদিও শিডিউল হয়ে যাওয়ার পর বাংলাদেশের এই সিনারিওটা তৈরি হয়েছে? তারপর আপনার পয়েন্ট অফ ভিউ কি, মানে যথেষ্ট টাইম ছিল? আইসিসির যে সিস্টেম, এটা তো আমি জানি না, ওদের লজিস্টিক প্রোটোকল সিস্টেম কেমন, ওদের কি, বাট এটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা আমি মনে করি যে বাংলাদেশের মতো একটা ক্রিকেটিং নেশন কান্ট্রিকে আপনি যখন অ্যাভয়েড করবেন, দ্যাট মিনস বাংলাদেশের অলমোস্ট 18-20 কোটি মানুষ কিন্তু এই জিনিসটা থেকে আপনি তাদের ক্রিকেট ভালোবাসার থেকে আপনি দূরে থাকলেন। তো ওই দিক থেকে অবশ্যই মানুষ কষ্ট পাবে, যেহেতু যখন টেলিভিশনে খেলা হবে, ওয়ার্ল্ড কাপ খেলা হবে, বাংলাদেশ খেলবে না, এটা অবশ্যই একটা খারাপ লাগার বিষয়। ক্রিকেট বাংলাদেশের সাপোর্টটা মিস করবে। ক্রিকেটারদের জন্য কত বড় ক্ষতি দেখছেন? এই যে লিটন কুমার দা যেভাবে গত 1 বছরে দলটাকে সাজিয়েছে, হোম এন্ড অ্যাওয়েতে কিছু সাকসেসও আছে টি20 দলটা। অনেক ছেলেই তো স্বপ্ন দেখেছিল এবার ওয়ার্ল্ড কাপ খেলবে, তারা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যেভাবে বিপিএলে পারফর্ম করা তারা চেয়েছিল করার, হয়তো অনেকে করেছে। তো এটা অবশ্যই একটা স্বপ্ন একটা প্লেয়ারের, হয়তো এই ছেলেটা 2 বছর পরে ওই ফর্মে নাও থাকতে পারে, আবার সিলেকশন নাও হতে পারে। সো এটা অবশ্যই তাদের জন্য অনেক বড় একটা মানে আপসেটের একটা বিষয়। সাইফুল রূপক, 71। ফেব্রুয়ারির 15 তারিখ নিয়ে ক্রিকেট দুনিয়ার উত্তেজনা শেষ নেই। ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে এরই মধ্যে টাইট সিকিউরিটি নিশ্চিতে উঠে পড়ে লেগেছে শ্রীলঙ্কা সরকার, আর ব্রডকাস্টাররা সেল শেষ করে গোফে তা দিচ্ছে। টিকিট সব সোল্ড আউট। $1 মিলিয়ন এই বিজনেস ভারত পাকিস্তানের ঐতিহাসিক ক্রিকেট রাইভালরির উত্তেজনা, কিন্তু মাঠের ক্রিকেটে নেই সেই প্রতিদ্বন্দ্বিতার ছিটাফোঁটাও। তাই এবারের বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচটা যদিও শেষমেশ হয়, তাও হতে চলেছে এক পেশে ম্যারমেরে। কেন, তার উত্তর দিচ্ছেন খালিদ জামিল। পাকিস্তান কি এবারের বিশ্বকাপ ম্যাচটা বয়কট করবে? অত ঝুঁকি যদি না নিতে চায়, তবে তারা কি অন্তত ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করবে? কারণ তার আগে ইউএসএ আর নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ 2টো ম্যাচ আছে। সুপার 8 নিশ্চিত হয়ে গেলেই তো ওরা যেচে এসে ভারতের বিপক্ষে আরেকটা হারের তেতো স্বাদ নিতে নাও চাইতে পারে। বলে দেয়া যাবে বয়কট করলাম, বাংলাদেশের প্রতি হওয়া অন্যায়ের খুব প্রতিবাদ করলাম। টেলিকম এশিয়া জানাচ্ছে, তাদের সোর্স মারফত পাওয়া খবর, পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ অবশ্য পিসিবি চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছেন অবরোধের ঝুঁকি নিয়ে বিশ্বকাপ বয়কট করার দরকার নেই।
কিন্তু ভারতের সাথে 15ই ফেব্রুয়ারির ম্যাচটা খেললে পাকিস্তান যে হারবেই তার গ্যারান্টি কি? গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে সেটা আগে ভাগেই বলে দেয়া যায় না, এটা ঠিক। তার ওপর পাকিস্তান ভারত ম্যাচ মানেই মাঠ আর মাঠের বাইরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইতিহাস। কিন্তু কালের স্রোতে ভারত পাকিস্তান মাঠের বাইরের উত্তাপ যেমন বেড়েছে, 22 গজে এসে পাল্লা দিয়ে কমেছে সেই রাইভালরির দাপট। বাউন্ডারি লাইনের বাইরে এখন ম্যান ইন ব্লুদের রীতিমতো একচাটিয়া আধিপত্য। টি-20তে কোন দল কত ভালো সেটা এই যুগে নির্ধারণ করা হয় তাদের ব্যাটারদের স্ট্রাইক রেট দেখে। পাকিস্তানের অবস্থাটাই একবার দেখুন। ওদের দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর সাইম আইয়ুব মিলে দুটির একটি কাজ মাস্ট করবেন, হয় খুব দ্রুত স্টার্ট দিয়ে উইকেট খুইয়ে আসবেন, অথবা উইকেট ধরে রাখবেন, বলগুলো সব শেষ করে আসবেন। 120 বলের ম্যাচে খেলার আর তেমন কিছু অবশিষ্ট থাকবে না। আর যে স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছিল পাকিস্তানের টি-20 দলের মধ্যে, সেটা সর্বোচ্চ কোনো স্পেশালিস্ট ব্যাটারের নয়, একজন বোলিং অলরাউন্ডারের। শাদাব খান টি-20তে ব্যাট করেছেন 140 স্ট্রাইক রেটে, যার গড় আবার মাত্র 18। বাবর আজমকে সলিড ব্যাটার বলাই যায়, কারণ তার এভারেজ 39। কিন্তু সমস্যা তো ওই একই জায়গায়, স্ট্রাইক রেট। এ নিয়ে বিগ ব্যাশে নাটক সিনেমা এবার কম হয়নি। 202 রান করে এসেছেন অস্ট্রেলিয়ার মতো ব্যাটিং সারফেসে, যেখানে তার স্ট্রাইক রেট মাত্র 103। অন্যদিকে ভারতের স্কোয়াডে এমন একজন ব্যাটারও নেই যে বড় শট খেলতে পারে না। হালের সেন্সেশন অভিষেক শর্মার স্ট্রাইক রেট তো 200 ছাড়িয়েছে। বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন সঞ্জু স্যামসন, কিন্তু তার স্ট্রাইক রেটও 147। তার রিপ্লেসমেন্ট ঈশান কিষানের স্ট্রাইক রেট 132, কিন্তু তার রানের গতি আরও বেশি হতে পারে। কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে 30 বলে 76 রানের ইনিংস খেলেছেন। ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের স্ট্রাইক রেট 164, দুবে 149, হার্দিক 143, তিলক 144 আর রিঙ্কুর 162। তাই পাকিস্তান যদি এদের বিপক্ষে জিততে চায় তাহলে নিশ্চয়ই আরও ভালো স্ট্রাইক রেটে ব্যাট চালাতে হবে। আর বিশ্বকাপে শ্রীলঙ্কার মাঠ ব্যাটিং প্যারাডাইসই হওয়ার কথা। তবে মনে রাখা ভালো, টি-20তে এমন ভারতীয় ব্যাটারও আছে যারা ঝড় তুলতে সেটা কোন ধরনের উইকেট তার কেয়ারই করেন না। সেই জামানাই যে বদলে যাচ্ছে। খালিদ জামিল, 71। যে টার্গেট নিয়ে নেপালের বিমানে চড়েছে বাংলার মেয়েরা, সেটা পূরণ হয়েছে আগেই, আর সেটাই যেন বাংলাদেশ নারী টি-20 দলকে আরও তাতিয়ে দিয়েছে। বিশ্বকাপ বাছাই ম্যাচে ওরা এবার স্কটল্যান্ডকে হারিয়েছে 90 রানের বিশাল ব্যবধানে। টি-20তে রানের হিসেবে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। গ্রুপ পর্বে 4 জয় ও সুপার 6-এ 2 জয় মিলিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে এ নিয়ে টানা 6 ম্যাচ জিতল বাংলাদেশের মেয়েরা। নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার দিলারা ও জুরাইরিয়া তোলেন 3-এ নামা শারমিন আক্তার সুপ্তাও 15তে থিতু হতে পারেনি। তবে নিগারের অপরাজিত ঝোড়ো 50 সুবাদে স্কটিশদের 192 রানের টার্গেট দেয় টাইগ্রেসরা। জবাব দিতে নেমে বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই খেই হারায় স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলে উইকেট নেন মারুফা আক্তার। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ 27 রান পিপা স্প্রাউলের। 9 উইকেট হারিয়ে 101 রান তুলতে পারে তারা। মারুফা নেন 3টি উইকেট আর জোড়া উইকেট নেন স্বর্ণা আক্তার। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ঝড় থেমেছে, কিন্তু উত্তাপ আরও বেড়েছে নকআউট প্লে অফের ড্রয়ে। শীর্ষ 8-এ জায়গা না পাওয়া জায়ান্টদের জন্য শুরু হচ্ছে বাঁচা মরার লড়াই। রিয়াল মাদ্রিদ, পিএসজি, নিউক্যাসল সবাই জানলো তাদের সামনে কে। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ ড্র নিয়ে আরও জানাচ্ছেন জুবায়ের নূর। এটা আর লিগ পর্ব নয়, এটা নকআউট। 2 ম্যাচ 1 ভুল আর স্বপ্ন শেষ। আর এই বাঁচা মরার মঞ্চে প্রতিশোধের গন্ধ পাচ্ছে রিয়াল মাদ্রিদ। লিসবনের সেই দুঃস্বপ্ন রাত, 4-2 গোলের হার, শেষ মুহূর্তে হৃদয় ভাঙা, সবকিছুর জবাব দিতে আবারও বেনফিকার মুখোমুখি ইউরোপের রাজারা। আর ইউরোপের বড় ক্লাবগুলো এখন হিসাব করছে কে যাবে শেষ 16-য় আর কে হারাবে মুকুটের দৌড়। ড্রয়ের সবচেয়ে হাই ভোল্টেজটাই বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ। জোসে মরিনোর বেনফিকা বনাম তারই সাবেক ক্লাব। একদিকে মিরাকল অফ দ্য লুজ, অন্যদিকে আহত অহংকার। 15 বারের চ্যাম্পিয়নরা জানে এখানে ভুলের জায়গা নেই। 2 লেগে 180 মিনিট, আর তার মধ্যেই প্রমাণ করতে হবে কে আসল রাজা। শিরোপাধারী পিএসজির পথটাও কাটায় ভরা। ফরাসি ডার্বিতে মোনাকোর বিপক্ষে নামছে পিএসজি। লিগ পর্বে টলমল পারফরমেন্স হলেও লুইস এনরিকের কাছে এটাই যেন রিস্টার্ট বাটন। শিরোপা রক্ষার লড়াই এখান থেকেই যে শুরু।
ইংল্যান্ডের একমাত্র প্লে অফ যাত্রী নিউক্যাসল ইউনাইটেড, সামনে লম্বা ও কঠিন সফর। আজারবাইজানের কারাবাখ, ইন্টার মিলান বনাম বোডো গ্লিম্ট, অভিজ্ঞতার বিপক্ষে নির্ভীক আক্রমণ। আরেকদিকে গালাতাসারায়ের উত্তপ্ত গ্যালারিতে পরীক্ষা ইউভেন্টাসের মানসিক শক্তি। আতলেতিকো মাদ্রিদ পেয়েছে ক্লাব ব্রুককে, যেখানে সিমিওনের যন্ত্রনির্ভর ফুটবলেই বড় ভরসা। জার্মান শক্তি বুরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার লেভারকুজেন খেলবে আতালান্তা ও অলিম্পিয়াকোসের বিপক্ষে। গতি, প্রেসিং আর ট্রানজিশনের যুদ্ধ, এই দুই টাইও প্রতিশ্রুতি দিচ্ছে রক্তগরম লড়াইয়ের। এবার এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে অফ ড্র। বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ, বোডো গ্লিম্ট ভার্সেস ইন্টার মিলান, মোনাকো ভার্সেস পিএসজি, কারাবাখ ভার্সেস নিউক্যাসল ইউনাইটেড, গালাতাসারাই ভার্সেস ইউভেন্টাস, ক্লাব ব্রুক ভার্সেস আতলেতিকো মাদ্রিদ, বুরুসিয়া ডর্টমুন্ড ভার্সেস আতালান্তা আর অলিম্পিয়াকোস ভার্সেস লেভারকুজেন। 17 ও 18 ফেব্রুয়ারি প্রথম লেগ, 24 ও 25 ফেব্রুয়ারি ফিরতি লড়াই, যেখানে নাম নয়, ইতিহাস নয়, শুধু পারফরমেন্সই বিচারক। কথা বলবে বল, আর উত্তর মিলবে 180 মিনিটের লড়াই। ইউরোপের রাতগুলো আবারও প্রস্তুত, রোমাঞ্চ, গতি আর গোলের গল্প লিখতে। জুবায়ের নূর, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।